চোখ খুলতেই নিজেকে বিশাল বড় এক রুমে আবিষ্কার করলাম। চটপট উঠে বসতে নিলেই মৃদু ব্যথা অনুভব করলাম। পাশ ফিরে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমার পাশে একটা মাস তিনেকের বাচ্চা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সারা পৃথিবীর মায়া ওর ওপর ঘেরা দিয়ে রেখেছে। আমি পড়ে গেলাম চিন্তায়। আমার যতদূর মনে আছে আমি নিজের রুমের বেডে ঘুমিয়েছিলাম, কিন্তু এখানে এলাম কি করে? আমি বোধহয় স্বপ্ন দেখছি এমনটা ভেবে নিজের হাতেই চিমটি কাটলাম। ব্যথা পেয়ে মুখ দিয়ে শব্দ করতেই আমি বুঝলাম সব সত্যি। কিন্তু এটা কি করে সম্ভব? খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকিয়ে আর এক দফা অবাক হলাম। তামাটে বর্ণের দেখতে এক ছেলে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয়েছে। গায়ে তার শুধু ট্রাউজার। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, আরে তুমি উঠে গেছো? আসলে শরীরটা ভালো লাগছিল না, তাই গোসলটা সেরে নিলাম। মাথায় কি খুব ব্যথা করছে? আমি মাথায় ব্যান্ডেজ করে দিয়েছি, কোনো সমস্যা হবে না। তোমার আজ কিচ্ছু করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। কথাগুলো বলতে বলতেই আমার পাশে এসে বসলো। আমি তার কথাই অবাক। আমি তো তাকে জীবনেও দেখিনি। পাগল নাকি? অবাক ভঙ্গিতে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমি কোথায়? এই বাচ্চাটাকে আপনি আমাকে কিডন্যাপ করেছেন, তাই না? সে বিস্মিত চোখে উত্তর দিল, কি বলছো তুমি? তুমি আমাকে চেনো না? আমি তোমার স্বামী আসফি, আর ওই বাচ্চাটা আমাদের ছেলে আব্রাহাম। তুমি তোমার স্বামীর বাসায় আছো। তুমি কি সিঁড়ি থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো? ফাজলামি পাইছেন? এটা কি বাংলা ছায়াছবি যে আমি সিঁড়ি থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলবো আর আপনি এসে নিজেকে আমার স্বামী বলে দাবি করবেন? স্পষ্ট মনে আছে আমার, আমি নিজের রুমে ঘুমিয়েছিলাম। আমি আপনাকে জীবনেও দেখিনি, আর আপনি বলছেন আপনি আমার স্বামী আর এই বাচ্চাটা আমার ছেলে। দেখুন, আমি অবিবাহিত। আমার বয়ফ্রেন্ডের সাথে এঙ্গেজমেন্ট হয়ে আছে। সে যদি এসব জানে তাহলে অনেক ঝামেলা হবে। তাই নিজের ভালো চাইলে এসব বাংলা চলচ্চিত্র অফ করে আমাকে আমার বাসায় দিয়ে আসেন। কি বলছো তুমি এসব? তুমি আমার স্ত্রী। তোমার সাথে 1.5 বছর আগে আমার বিয়ে হয়েছে। এটা আমাদের সন্তান। আর তুমি সব কিছু অস্বীকার করছো? তুমি তো আমায় কত ভালোবাসতে, আজ সব ভুলে গেলে? কথাগুলো বলে কান্না আরম্ভ করলো। কি ন্যাকা মানুষ রে! এমন ছিচকাঁদুনের ছেলেও আছে। নাক টেনে টেনে চোখের পানি মুছছে। আমার ভীষণ বিরক্ত লাগছে। এখানে কান্নার কি আছে? রাগ উঠছে আমার। মৃদু ধমকের সুরে বললাম, স্টপ দিস। কি ন্যাকা কান্না শুরু করলেন? আপনি কি সত্যিই ছেলে? আমার তো সন্দেহ হচ্ছে। সামান্য কথায় কোনো ছেলে মানুষ কান্না করে না। এখানে কান্নার কি হলো? যত সব মেয়ে মানুষই। আমার কথা শুনে নাক টানা বন্ধ করলেও কান্না বন্ধ করলো না। নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। ভারী তাজ্জব কথা। আমি তো আমার সারা জীবনে এমন ছেলে দেখিনি। হুট করে সে আমায় জড়িয়ে ধরল। এতে মনে হচ্ছে আমার রাগের আগুনের মধ্যে সে ঘি ঢেলে দিল। তাকে ছুটানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু সে আমার কাঁধে মুখ গুছে কান্না করছে। এই মুহূর্তে ইচ্ছে করছে ব্যাটার গাল দুটো লাল করে দিতে। কাঁদো সুরে এসে বলল, প্লিজ তুমি একথা বলো না। আমি বাঁচবো না তাহলে। তোমাকে ছাড়া আমি নিঃস্ব। অনেক ভালোবাসি তোমাকে। তুমি কি করে তোমার স্বামী আর বাচ্চাকে অস্বীকার করো? আমি বিরক্তি নিয়ে বললাম, উফ, ডিসগাস্টিং। ছাড়ুন আমায়, জলদি ছাড়ুন, নয়তো আমি জোরে চিৎকার করব। জোরে চিৎকার করে কথাটা বললাম। বেচারা ভয় পেয়ে আমাকে ছেড়ে দিল। তখনই বাইরে থেকে দরজাটা ধাক্কানোর শব্দ পেলাম। আশফি উঠে গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে 3 জন রুমে ঢুকলো। একজন মধ্যবয়স্ক মহিলা আর একজন মধ্যবয়স্ক পুরুষ, সাথে 17-18 বছরের একটি ছেলে। মহিলা রুমে ঢুকেই আশফিকে বলল, এত চিৎকার চেঁচামেচি কেন? এটা একটা ভদ্র পরিবার। এখান থেকে এসব আমি কিংবা বাইরের কেউ এটা এক্সপেক্ট করে না। আশফি ওই মহিলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার কি হবে আম্মু? আমার যে সব কিছু শেষ হয়ে গেল। আমি এখন কাকে নিয়ে বাঁচব? আমার যে বাঁচতে ইচ্ছে করে না। মহিলা বেশ জোর ধমক দিয়ে বলল, এসব কি কথা আশফি? ঠাটিয়ে একটা চড় মারবো।
কি হয়েছে তোর? আমার সব কিছু খুলে বল। আশফি আবারও ন্যাকা সুরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তোমার বৌমা আমাকে চেনে না। ও কালকে সিঁড়ি থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমাকে চিনতে পারছে না। ওকে ছাড়া যে আমি মরেই যাব। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এখন এখন আমার কি হবে? মহিলাটা অবাক হয়ে আমার দিকে তাকালো। তাদের কথা শুনে 17-18 বছরের ছেলেটা আমার পাশে বসে আমাকে বলল, ভাবি, তোমার মাথা ব্যথা কি কমেছে? তুমি যখন সিঁড়ি থেকে পড়ে গেলে তখন যে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তা বোঝাতে পারবো না। আমার সিক্স সেন্স বলছে এদের আমি জীবনেও দেখিনি, এমনকি চিনিও না। কিন্তু তারা এরকম ব্যবহার করছে কেন? এক রাতের মধ্যে সব উলটপালট হয়ে গেল। সম্ভবত এরা আসফির বাবা, মা ও ছোট ভাই। আসফির বাবা আমার সামনে এসে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে বৌমা? মাথা ব্যথাটা কমেছে? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওনাকে আমার খুব ভালো লাগলো। ব্যবহারটা ছিল ঠিক বাবার মতন অমায়িক। তবে মহিলা আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। এর মধ্যে ছোট্ট বাচ্চাটা উঠে পড়ল। তা দেখে আসফির ছোট ভাই জলদি করে বাচ্চাটাকে তুলে নিল। আমাকে বলল, ভাবি, তুমি তোমার বাচ্চার প্রতি এত দায়িত্বহীন কি করে হলে? দেখছো ও উঠে কান্না করছে, তারপরও তুমি ওকে কোলে তুলে নিলে না। আজ এরকম করছো কেন? ও তো তোমারই সন্তান। এবার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। এতক্ষণ ধরে আপ্রাণ চেষ্টা করেছি যাতে তাদের সাথে কোনো সিন ক্রিয়েট না করতে, কিন্তু এবার করতেই হবে, কারণ তারা আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে। আমি জোরে চিৎকার করে বললাম, কে আপনারা? এমন করছেন কেন? আমি আপনাদের চিনি না। আমি তো নিচের বাসায় ছিলাম, কিন্তু এখানে এলাম কি করে? সব আপনাদের চাল। আমাকে এখানে তুলে নিয়ে এসে এখন অভিনয় করছেন। আমি আমার বাড়ি যাব। আমাকে আমার বাসায় দিয়ে আসুন। একবার যদি আমার হবু বর সিয়াম এগুলো জানতে পারে তাহলে এখানে অশান্তি হয়ে যাবে বলে দিলাম। আসফির মা আশফিকে নিয়ে সোফায় বসেছিল। আসফি তার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে আর কান্না করছে বোধহয়। আর তার মা তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। আমার চিৎকার শুনে তিনি অনেক রেগে গেলেন। রাগী গলায় বললেন, আস্তে কথা বলো তিথি, এটা একটা ভদ্র ফ্যামিলি। এখানে এক রুমের সাউন্ড অন্য রুমে যায় না, সেদিকে খেয়াল রাখবে। এই কথাটা আমি তোমাকে বারবার বলেছি। একটু থেমে আসফির বাবার দিকে তাকিয়ে বললেন, কি এবার বিশ্বাস হলো তো? আমি আসফির বিয়ের আগে বারবার সাবধান করেছিলাম, মেয়ে কিন্তু ভালো নয়, এর মধ্যে ন্যূনতম ম্যানার্স নেই। কিন্তু আমার কথা তো শুনলে না। এখন দেখছো তো তার উদাহরণ। আমার ছেলের জন্য আমি রাজকন্যা আনতে পারতাম, কিন্তু তা নয়। তোমাদের তো এই মেয়েই লাগবে। একে ছাড়া তুমি নাকি অন্য কাউকে ঘরের বউ করে তুলবে না। সে নাকি অনেক গুণবতী। এবার নিজের চোখে তোমার বড় বউয়ের গুণগুলো দেখো। আজ এই মেয়ের জন্য আমার ছেলেটা কাঁদছে। আমার ছেলের কথা না হয় বাদ দিলাম, নিজের ছেলে কাঁদলে একটু কোলে তুলে নিল না। আমি জানি এই স্মৃতিশক্তি মোটেও হারায়নি, এখন ঢং করছে। আশফির বাবা মাথা নিচু করে সব কথা শুনল। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। এগুলো কি বলছে এরা? আমার তো মাথা ঘুরছে। এই বোধহয় আমি অজ্ঞান হব। এরা তো আমার নামও জানে, কিন্তু আমি তো এদের কাউকে চিনি না। মাথাটা অনবরত ভন ভন করে ঘুরছে। এই বোধহয় জ্ঞান হারাবো। কিন্তু তার হলো না। তার আগেই আসফির ছোট ভাই চিৎকার করে উঠল। বাচ্চাটা ওর কোলে হিসু করে দিয়েছে। ইস, আমায় ভিজিয়ে দিল। নাও ভাবি, ওর প্যান্টটা পাল্টে দাও। একটা ড্রাইভার পরিয়ে দিও। জলদি করে পাল্টে দাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি নাক মুখ সিটকিয়ে প্রায় চিৎকার করে বললাম, কি? আমি পাল্টাবো এই বাচ্চার ড্রেস? অসম্ভব, আমি পারবো না। ও হিসু করে দিয়েছে, তার মানে ও এখন অপরিষ্কার। ওকে ধরলে আমার শরীরে হিসুর গন্ধ লাগবে। সো আমি পারবো না। আমার কথা শুনে তেলে বেগুনে আশফির মা জ্বলে উঠল। কোথাকার নবাবীর বেটি গো তুমি? কত বড় সাহস তোমার! তুমি আমার নাতিকে পরিষ্কার করতে চাইছো না? বলছো কি না তোমার শরীর নোংরা হয়ে যাবে? কোন বংশের নবাবজাদি তুমি? নিজের সন্তানকে পরিষ্কার করতে পারবে না? বলি বাবা মা কি কোনো শিক্ষা দেয়নি নাকি? আমি রাগে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললাম, আশ্চর্য, আপনি কথায় কথায় আমার বাবা মা বংশ তুলে কথা বলছেন কেন? এখনো সময় আছে, এসব নাটক বন্ধ করুন।
আমাকে আমার বাসায় দিয়ে আসুন, নয়তো আমি আপনাদের কি হাল করব তা আপনারা ভাবতেও পারবেন না। মহিলা আশফিকে বিচার দেওয়ার ভঙ্গিতে বলল, দেখছিস আশফি, দেখছিস কিরকম বেয়াদব মেয়ে, শাশুড়ির সাথে কি করে কথা বলতে হয় তাও জানে না, কিরকম চটাস চটাস বুলি ফুটেছে। শুধুই কি এই মেয়েকে আমি সহ্য করতে পারি না? শুধু তোর পছন্দ হয়েছে বলে 1.5 বছর আগে আমি একে বরণ করে ঘরে তুলেছিলাম, আজ আমার মুখে মুখে তর্ক করছে। আশফি চোখ বন্ধ করে অসহায় কণ্ঠে বলল, প্লিজ আম্মু, এসব বন্ধ করো, আমার আর ভালো লাগছে না। এভাবেই আমি ওকে নিয়ে অনেক টেনশনে আছি। তুমি নতুন করে কোনো ভেজাল করো না, আমাকে একটু একা থাকতে দাও। আসফিও বের হয়ে গেল। মহিলাও রাগে ফোঁস ফোঁস করতে করতে আসফির পিছনে পিছনে চলে গেল। আশফির ছোট ভাই আমার কোলে বাচ্চা দিয়ে সেও বের হয়ে গেল। আর আমি বেক্কেলের মতন সবার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। সব কিছু এখন গোলক ধাঁধা মনে হচ্ছে আমার কাছে। হঠাৎ করে আমার চোখ গেল দেওয়ালে টাঙানো এক দেওয়াল ছবির দিকে, যেটা দেখে আমি সত্যিই টেনশনে পড়ে গেলাম। বাচ্চাটা কেঁদে যাচ্ছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি এক ধ্যানে ছবির দিকে তাকিয়ে আছি। এটা কি করে সম্ভব? আমার আশফির ছবি দেওয়ালে টাঙানো, বিশাল বড় ফ্রেমে বন্দি আমরা দুজন। আমার উঁচু পেটে আশফি হাত রেখে চোখ দুটো বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। আমি হাসি মুখে ওর গায়ে হেলান দিয়েছি। সম্ভবত তখন আব্রাহাম পেটে ছিল। আমার মাথা হ্যাং হয়ে আসছে। এ কি আদৌ সত্যি? আমি জীবনে যাদের দেখিনি তাদের সাথে এভাবে, ধুর, ভাবতে পারছি না। আচ্ছা, তাদের কোনো ভুল হচ্ছে না তো? পৃথিবীতে নাকি একই রকম 7 জন মানুষ থাকে? আমার তো কোনো যমজ বোন নেই, তাহলে অন্য কেউ কি আছে যে আমার মতন দেখতে? মাথার ভিতরটা চিন্তায় কিলবিল করছে, কোনো সুরাহা পাচ্ছি না। পাশে আব্রাহাম চিৎকার করে কেঁদে যাচ্ছে, আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করছে, তাও আমার কোনো হুঁশ নেই। এসব কি তিথি? আমি কিন্তু তোমার এত হেয়ালি মেনে নেব না। আমার প্রতি তোমার উদাসীনতা না হয় মেনে নিলাম, কিন্তু আব্রাহামের প্রতি অবহেলা আমি মানব না। আশফি দরজায় দাঁড়িয়ে রেগে কথাগুলো বলল। আমি চমকে ওর দিকে তাকালাম। আমার এখন হাত পা ছুঁড়ে কান্না করতে ইচ্ছে করছে। এমন পরিস্থিতিতে পড়বো তা কি গতকাল রাতে ঘুমানোর আগেও ভেবেছিলাম? কি থেকে কি হয়ে গেল! আমি তোমার ব্যবহার থেকে আসলেই অবাক হচ্ছি। তুমি এখনো আব্রাহামকে ঠান্ডা করছো না। কথাগুলো বলতে বলতে আশফি নিজেই এসে আব্রাহামকে কোলে তুলে নিল। ওকে অপটু হাতে নাড়িয়ে নাড়িয়ে কান্না থামাতে ব্যস্ত হয়ে গেল। তবে আব্রাহাম কান্না না থামিয়ে চোখ বন্ধ করে গগন বিদারী চিৎকার জুড়ে দিল। আমি বিরক্তিতে 2 হাতে কান চেপে ধরে বললাম, এই আপনি আপনার বাচ্চাকে নিয়ে এখান থেকে যান তো, আমার জাস্ট বিরক্ত লাগছে। আশফির চোখ দুটো গরম করে আমার দিকে তাকালো। আমি সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। এগিয়ে এসে আমার কোলে ঠাস করে আব্রাহামকে রেখে রুক্ষস্বরে বলল, ওর ক্ষুধা পেয়েছে। তো আমি কি করব? আশ্চর্য, তুমি কি করবে মানে? তাই তো জিজ্ঞেস করছি, কি করব? বাচ্চার ক্ষুধা পেলে মারা কি করে জানো না? দাঁত চিবিয়ে চিবিয়ে আশফি বলল। আমি চোখ সরু করে বললাম, বাচ্চাকে খাওয়াই। হ্যাঁ, ওকে ফিডিং করাও। হোয়াট? চেঁচিয়ে উঠলাম আমি। মেজাজ 360 ডিগ্রি অলরেডি হয়ে গেছে। আমার বিয়েই হয়নি, সেখানে এক বাচ্চার মা বানিয়ে দিয়েছে, এখন আবার বলছে ফিডিং করাতে। আমার মাথা বোধহয় এবার রাগে ফেটে যাবে। দাঁত কিরমির করে কিছু বলতে নিলে আব্রাহাম কান্না করে উঠল। আমি বিরক্ত নিয়ে এক হাতে ওকে আগলে নিলাম। অমনি বিচ্ছু বাচ্চারে চুপ। আমি অবাক চোখে আশফির দিকে তাকিয়ে আব্রাহামকে আর একটু নিজের সাথে জড়িয়ে নিলাম। আব্রাহাম আমার গায়ে পেয়ে চুপ করে রইল, মুখে হাসি। এবার আমি সত্যিই ভরকে গেলাম। প্রচুর সন্দেহ হতে লাগলো, সত্যি কি আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে? এটা তো আমার লক্ষ্মী বাচ্চাটা, আম্মুকে পেয়ে ঠান্ডা। আশফির কথা শুনে আব্রাহাম খিলখিল করে হেসে উঠল। আমি স্তব্ধ। কি হচ্ছে আমার সাথে? আমাকে থম মেরে বসে থাকতে দেখে আশফি তাড়া দিয়ে বলল, তিথি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিও, আমি একটু বাইরে যাচ্ছি। আমি নিষ্ফলক চোখে আশফির দিকে তাকিয়ে রইলাম। কি রিয়াকশন দেব তাও ভুলে গেছি। আব্রাহাম আমার ওড়না মুখে দিয়ে চুকচুক করে শব্দ করে চুষছে। এতে বোঝা যায় বাচ্চাটার ক্ষুধা পেয়েছে। আশফি দরজা অব্দি গিয়ে ফিরে এসে বলল, আর শোনো, তোমার বাইরে বেরোনোর দরকার নেই। বাসায় আজ এমনি খাবার রান্না হবে না। আমি আসার সময় বাইরে থেকে খাবার নিয়ে আসবো। নিজের খেয়াল রেখো। বাবাইকে ঘুম পাড়িয়ে তুমিও গোসল করে নিও।
ওয়ারড্রপে তোমার কিছু আছে? আশফির কাছে এসে কপালে সশব্দে চুমু খেলো। আমি ঝটকা দিয়ে কিছুটা দূরে সরে গেলাম। এতে আশফির মনক্ষুণ্ণ হলো। আহত দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আমি নজর সরিয়ে ফেললাম। কথা না বাড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আশফির যেতে না যেতে আশফির দজ্জাল মা এসে হাজির। আব্রাহামকে ওড়না চুষতে দেখে হৈ হৈ করে উঠল। বলি, আক্কেল কি গেছে নাকি তোমার? এত বেখবর কেন তুমি? দেখছো আমার নাতিটা ওড়না চুষছে খিদায়, তুমি তা না দেখে ধ্যানদার মতন বসে আছো? এই, হয়েছে কি বলো তো? আমার তো মনে হয় তোমার কিছুই হয়নি। যত সব ঢং করছো তুমি, আমি শিওর। ওনার কথায় আমার কর্ণ গোবরের ভেতর ঢুকলো না। আমি ঠায় বসে আছি। উনি মুখটাকে 14 রকম করে আমার থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে গেল আব্রাহামকে। ওয়ারড্রবের ওপর থেকে ফিডার নিয়ে ফ্ল্যাক্স থেকে পানি ভরে নিলেন। আচ্ছা আন্টি, আমাদের বিয়ে কবে হয়েছে? আমার প্রশ্ন শুনে মহিলা চোখ দুটো মার্বেল করে আমার দিকে তাকালো। তার মুখ দেখে আমার মনে হচ্ছে তাকে কেউ নিম পাতার জুস খাইয়ে দিয়েছে। বাঁচখাই গলায় খেঁকিয়ে উঠে বলল, এই মেয়ে, আমি তোমার মায়ের কোন জন্মের বোন হলাম? তোমার শাশুড়ি ওই শাশুড়ি, আন্টি কি? হ্যাঁ। ওনার মুখের এক্সপ্রেশন দেখে আমি দাঁত কটমট করে রাগটাকে দাঁতের নিচে পিষে দিলাম। অসহ্য মহিলা, সেই কখন থেকে আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে। এর সাথে কথা বলাই বেকার। এমন করলার মতন তিতা ব্যবহারের মহিলার পেটে আশফির মতন শান্তশিষ্ট ছেলের জন্ম হলো কিভাবে? আমার তো এখনো সন্দেহ হচ্ছে, এই মহিলা আদৌ আশফির নিজের মা তো? আশফির মা মানে আমার তথাকথিত শাশুড়ি ফিডারে গুঁড়ো দুধ আর অল্প কিছু মিছরির গুঁড়ো নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে আমার সামনে এসে বলল, কি হলো, কথা বলছো না কেন? তোমার মায়ের কিরকম বোন হই আমি? আমার কথা বলার মুড নেই, তাই তার কথা শুনেও চুপ রইলাম। উনি আর কিছু না বলে আব্রাহামকে ফিডার খাওয়াতে মন দিল। আমি ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে ফেললাম। এবার ভাবলাম, এই মহিলা যদি সত্যি সত্যি আমার শাশুড়ি হতো তাহলে কি অবস্থা হতো। নিত্যদিন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতো এই বাড়িতে। আমাকে আর কষ্ট করতে হলো না। উনি আব্রাহামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। গোসল সেরে বারান্দায় জামা কাপড় মেলে দিয়ে টাওয়াল দিয়ে চুল মুছছিলাম। হঠাৎ কেউ পিছন থেকে জাপটে ধরলো। আমি ভয় পেয়ে আতঙ্কে উঠে সে অভয় বাণী আওড়ালো, আরে ভয় পাও কেন, আমি তোমার স্বামী। আশফির গলা পেয়ে মোচড়ামুচড়ি করা আরম্ভ করলাম। লোকটা পেয়েছে কি, হুঠাট এমন করে কেন? আশফি আমায় ছেড়ে অবাক হয়ে বলল, এই, হয়েছে কি তোমার? আপনি আমার থেকে 2 হাত দূরে থাকবেন, রাগে গজগজ করতে করতে বললাম। উনি হাত দিয়ে আমাকে আশ্বাস দিয়ে বলল, রিল্যাক্স, আমি তোমার থেকে দূরেই থাকবো। তুমি এত হাইপার হইও না, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। আমি মুখটা ঝামটা মেরে সরে যেতে নিলে আশফি হাত ধরে আটকে ফেলল। আমি চোখ লাল করে তাকাতেই সে অসহায় চোখে তাকিয়ে বলল, প্লিজ এমন করো না। আমি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। রাগে আমার কথা বলতেও ইচ্ছে করছে না। সামনে দৃষ্টি রাখলাম, আশফির দিকে তাকাতেও ইচ্ছে হচ্ছে না। হঠাৎ হাতে কিছুর স্পর্শ পেতেই চকিতে তাকালাম। আ করে শব্দ করতেই আশফি বলল, হয়ে গেছে, এটা গতকাল খুলে রেখেছিলাম, সাবধানে রেখো। এটা আমাদের বংশের পারিবারিক ঐতিহ্য। আব্রাহামের বউয়ের জন্যও এটা সযত্নে রাখতে হবে। বিস্মিত চোখে হাতের দিকে তাকালাম। মোটা সোনালি রঙের একটা চুড়ি, দেখতে অদ্ভুত কিচিমের, বোঝা যাচ্ছে বেশ পুরনো, অনেকটা ভারী। এতেই প্রমাণ হয় অনেক আগের। রাজা বাদশার পরিবার নাকি, এমন ঐতিহ্য আছে যে। আশফি হাত ছেড়ে দিল। আমি হন হন পায়ে ভিতরে ঢুকলাম। একসাথে রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। রাত অনেক হয়েছে। আব্রাহামকে মাঝে রেখে আমি একদম কিনার ঘেঁষে শুয়ে আছি। আব্রাহাম কেঁদে উঠতেই ওকে পাশে রেখে আর একটু চেপে রইলাম। আমার আর আশফির মধ্যে আধা হাত ফারাক। এর মধ্যে আশফি এক অঘটন ঘটালো। আমার গায়ে তার হাত পা তুলে দিয়ে আমাকে জাপটে ধরলো। অস্বস্তিতে আমি ছটফট করতে লাগলাম, কিন্তু এতে তার হেলদোল নেই। এই তিথি, এই, কি হয়েছে তোর, এমন ছটফট করছিস কেন? মায়ের ধাক্কা ধাক্কিতে হুড়মুড় করে উঠে বসলাম। কোথায় আছি তা বুঝে উঠতে না পেরে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় আমি? পাশ থেকে মা উত্তর দিল, কোথায় থাকার আশা করেছিলি, তোর শ্বশুর বাড়ি? বলো না, কোথায় আমি? শোনো দেখি মেয়ের কথা, কোথায় থাকবি আবার, তুই তোর বাসায় আছিস?
আমি আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখলাম নিজের রুমে শুয়ে আছি। তাহলে এতক্ষণ যা হচ্ছিল তার স্বপ্ন ছিল? তবে আমি যে তখন নিজের গায়ে চিমটি কেটে ব্যথা পেয়েছিলাম তা কি করে সম্ভব? মাকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলাম, মা, আমি রুমেই ছিলাম তো? এই তোর হয়েছে কি রে? এমন অদ্ভুত কথা বলছিস কেন? মা প্লিজ বলো না। হ্যাঁ, তুই এখানেই শুয়েছিলি, আমি তোকে মাত্রই তো ঘুম থেকে ডেকে তুললাম। বুকে হাত রেখে বড় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বললাম, উফ, বাঁচা গেল। আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এরকম আজব স্বপ্ন কেন এলো? আমার মনে হচ্ছিল আমার সাথে বাস্তবে তা ঘুরছে। মা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, এই, কি বিড়বিড় করছিস? কিছু না মা। আর কত ঘুমাবি? সকাল 10টা বাজে, এবার তো ওঠ, উঠে খাবার খেতে আয়। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। মা চলে গেল। আমি ভাবনায় পড়ে গেলাম। এটা আমার স্বপ্ন মনে হচ্ছে না। আমার মন বলছে এমনটা আমার সাথে সত্যিই ঘটেছে। তিথি, জলদি আয়। মায়ের গলা আবারও শোনা গেল। আমি ঝটপট উঠতে নিলেই ওড়নার সাথে হাতে থাকা কোনো বস্তু আটকে গেল। আমি দ্রুত ওড়না সরাতেই চমকে হাঁ হয়ে গেলাম। আরে, আমার হাতে তো আশপির দেওয়া সেই পারিবারিক ঐতিহ্যের চুড়িটা জ্বলজ্বল করছে। অবাকের চরম সীমায় পৌঁছালো তিথি। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তিথির সাথে তার স্বপ্নের কি সত্যিই কোনো যোগসূত্র আছে? বাকিটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। গল্পের নাম গোলকধাঁধা। আর আপনারা যদি গোলকধাঁধায় না পড়েন তাহলে কি চলে? তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।